ছেড়ে দেবো চৌধুরী মশাই, তাহলে মাছের চাহিদাও পূরণ হবে। আস্তে আস্তে সবই হবে, কিন্তু তার আগে ভোজনটা সেরে ফেলা দরকার। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। আগামী শুক্রবারই পুকুরের মাঝখানে ভোজনের আয়োজন করা হবে। গোপাল, তুমি নিজ দায়িত্বে সবাইকে নিমন্ত্রণ করবে। সে নিয়ে আপনি ভাববেন না চৌধুরী মশাই, যারা যারা কাজ করছে তাদের সবার নাম আমার কাছে লেখা আছে। আমি কালই বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ দিয়ে আসব। এত বড় অনুষ্ঠান, খাওয়াবে কে কি? ভাত, মাছ, মাংস আর পায়েস করব ভাবছি, সাথে থাকবে মিষ্টি দই। বেশ বেশ, উত্তম খাবার। অনেকদিন এরকম খাবার খাই না। তাহলে তো আমাদের এখন থেকে আয়োজনে হাত দিতে হবে। অনেকগুলো মানুষের আয়োজন করতে সময় লাগবে তো। হ্যাঁ, তোমরা আজ থেকে কাজটা শুরু করে দাও। আমি গুদামের তালা খুলে দিচ্ছি, যা যা লাগে নিয়ে এসো। আর কুবের, পুকুরের মাঝখানে যাওয়ার জন্য একটা বাঁশের সাঁকো তৈরি করবে, ওটা দিয়েই সবাই পারাপার হবে। আগে কর্তা, আমি কালই বাঁশ কেটে সাঁকোর কাজটা শুরু করব। কে গিন্নি, তোমার রান্না কদ্দূর? আমাদের রান্না শেষ, তোমরা খেতে বসো। ঠিক আছে, আমি সবাইকে নিয়ে খেতে বসছি। ওহে গোপাল, সবাইকে বসতে বলো, এক্ষুনি খাবার পরিবেশন করা হবে। ও বউ, খাবার দাবার নিয়ে এসো, আমি একে একে সবার পাতে দিচ্ছি। খাবার যে দেবেন, পাত কোথায়? থালা বাটি তো কিছুই আনা হয়নি। হায় হায়, বলো, আমার যে মনেই ছিল না। তুমি একটিবারও মনে করিয়ে দেবে না? আমারও তো মনে ছিল না গিন্নিমা, সবই এনেছি, কেবল খাবার জন্য থালাগুলোই আনিনি। এখন কি হবে? এই মুহূর্তে এতগুলো থালা সংগ্রহ করাও তো সম্ভব নয়। এত চিন্তা করছো কেন গিন্নিমা? আশেপাশে অনেক কলা পাতা আছে, সেগুলো দিয়েই তো থালার কাজ চলবে। ভালো কথা বলেছিস রে, তুই এখনই যা, কলা পাতা কেটে নিয়ে আয়। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ও গিন্নি, কি হলো, দেরি করছো কেন? তোমরা একটু বসো, আমরা এখনই খাবার পরিবেশন করছি। তোমাদের খাওয়া কেমন হচ্ছে? অল্প সময় তেমন কিছু করতে পারিনি। অল্প সময় অনেক কিছু খেয়েছি চৌধুরী মশাই। হ্যাঁ চৌধুরী বাবু, আজকে কলা পাতার রাজভোজ খেয়েছি, এমন খাবার আগে কখনো খাইনি। বেশ, তাহলে পরের বছরের অপেক্ষা করো সবাই। সামনের বছর এর চেয়ে ভালো খাবার খাওয়ানো হবে। এখন আর অপেক্ষা করতে মানা নেই চৌধুরী মশাই, আমাদের পুকুর ভর্তি জল আর মাঠ ভর্তি ফসল আসছে। বছরের পর বছর আমরা মাছ পুকুরে কলা পাতার নিমন্ত্রণের জন্য অপেক্ষা করে যাব। আমিও সেই দিনের অপেক্ষায় আছি। 12 বছর পূর্ণ হলে এই ঋণ থেকে মুক্তি পাবো। তোমরা সাহায্য না করলে এত বড় পুকুর খনন করা সম্ভবই হতো না। হ্যাঁ গিন্নি, সব ওদের পরিশ্রমের ফসল। ওরা ছিল বলেই আমাদের গ্রামে জলের অভাব দূর হয়েছে। যাক, আজকের আয়োজনটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। পরের বাড়িরগুলো এরকমই যেন হয়। তুমি যতদিন আছো সব শোনা তোমাকেই করতে হবে গোপাল, তাহলে আমি নিশ্চিন্ত থাকবো। সে নিয়ে আপনি চিন্তা করবেন না, যেখানেই থাকি না কেন বছরের শুরুর দিকে আমি সব ঠিক করে রাখবো। বৌমা, ও বৌমা, আমার জন্য একটু চা। যাই বাবা, কেবল চা আনবো নাকি নাস্তাও নিয়ে আসবো? ঘরে কিছু থাকলে নিয়ে এসো, হালকা খিদে পেয়েছে। এই নিন বাবা আপনার চা, আর এই চিঠিটা আজকে এসেছে, খামের উপরে আপনার নাম লেখা। চিঠি? আমাকে আবার কে চিঠি পাঠালো? গ্রাম থেকে কেউ পাঠিয়েছে বোধহয়। দেখি কে পাঠালো। গোপাল চিঠি লিখেছে, আগামী সপ্তাহে মাছ পুকুরে ভোজন হবে, আমাদের যেতে বলেছে। মাছ পুকুরের ভোজন, সেটা আবার কি? সে এলাহি কাণ্ড বৌমা। প্রতি জ্যৈষ্ঠ মাসে আমাদের গাঁয়ের বড় পুকুরের মাঝখানে এক মহা ভোজ হয়। সেখানে আশেপাশের সকল গাঁয়ের মানুষদের নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। এত মানুষকে কে খাওয়ায় বাবা? সে আমাদের পরিবার থেকেই প্রত্যেক বছর খাওয়ানো হয়। এবার শেষবার, এবছর নিমন্ত্রণ করলে আর করতে হবে না। সে তো অনেক টাকার ব্যাপার। টাকা এই বাজে কাজে ব্যবহার করবেন?
বাজে কথা নয় বৌমা, এই পুকুরের সাথে এক দুঃখের ইতিহাস জড়িয়ে আছে। গায়ের মানুষ সেবার যে পরিশ্রম করেছিল তা বলবার নয়। তাদের ঋণ পরিশোধ করবার জন্যই আমি এই ভোজন করাবো। ঠিক আছে, আপনার হাতে টাকা থাকলে আপনি সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ান, তাতে আমরা কিছু বলবো না। আমার হাতে তো টাকা নেই বৌমা, তুমি এক কাজ করো, তপন এলে আমার সাথে দেখা করতে বলো। ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে এবারের ভোজনটা সম্পন্ন করব। ঠিক আছে বাবা, আমি বলবো। ইন্দু, তা আমার জন্য স্নান ঘরে জল দিতে বলো, খুব গরম লাগছে। তুমি একটু বসো, আমি ভোলার মাকে বলছি জল দিতে। বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। একটু পর আসবে তোমার সাথে কথা বলতে। আচ্ছা, তোমাদের গায়ের বাড়িতে নাকি একটা বিশাল পুকুর আছে? সে আছে, কিন্তু হঠাৎ এই পুকুরে কি হলো? জল শুকিয়ে গেছে নাকি? জল টল শুকায়নি, সেখানে নাকি প্রতি বছর এক মহাভোজ হয়। গিয়েছো কখনো সেখানে? ও, এই কথা। একবার পুকুর খনন করে বাবা এই ভোজের আয়োজন শুরু করেছিল। আমি তখন শহর থেকে পড়াশোনা করতাম, তাই আর যাওয়া হয়নি সেভাবে। এবারেও বাবা সেই ভোজে ডাক পেয়েছেন, সেই জন্য তো তোমার কাছে টাকা চাইবে। সাবধান, তুমি কিন্তু 1 টাকাও দেবে না। আমি না দিলে কে দেবে শুনি? এত বছরের ঐতিহ্য ধরে রাখা দরকার। শুধু শুধু টাকা খরচ করে ঐতিহ্য ধরে রাখতে হবে? এত টাকা খরচ না করে আমাকে কটা গয়না গড়িয়ে দাও, সেগুলো ঘরে থাকবে। না না ইন্দু, টাকা না দিলে বাবা খুব রাগ করবে। হয়তো এবছর আর এই যাওয়া হবে না। আমি রাগ করলে কিন্তু বাবার বাড়িতে চলে যাব। এভাবে টাকা খরচ করলে আমি আর এই সংসারে থাকবো না। এ যে মহা মুশকিলে পড়লাম। বেশ, তুমি যখন বলছো আমি টাকা দেব না। এই তো লক্ষ্মী ছেলে, যাও স্নান করে এসো, আমি খাবার দিচ্ছি। তুমি নাকি গ্রামের বাড়িতে যাচ্ছ বাবা? হ্যাঁ রে, কাল ট্রেনে যাব, তোরাও চলে আয় আমার সাথে। না বাবা, আমি গায়ে থাকতে পারবো না, কাদা জলে সব নোংরা হয়ে আছে। সব আমার ভালো লাগে না। এই কাদা জলই তো আমাদের প্রাণ বৌমা, এখানেই আমরা বেড়ে উঠেছি। আমি শহরের মেয়ে বাবা, আমার 14 পুরুষের কেউ গায়ে যায়নি। বেশ, তবে তোদের যেতে হবে না। তা তপন, আমাকে কিছু টাকা দিতে পারবি বাবা? ওখানে গেলে তো টাকা লাগবে। আমার কাছে তো টাকা নেই বাবা, এ মাসের বেতন এখনো পাইনি। আমি জমি বিক্রি করে যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো কোথায়? ওখান থেকে কিছু দে। এগুলো ব্যাংকে আছে বাবা, ও টাকা ভাঙা যাবে না। বাবা বলছিলাম কি, এবার তোমার গায়ে যাওয়ার দরকার নেই। শহরে নতুন বাড়ি করেছি, হাত একেবারে খালি। ওখানে গেলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। তোমরা টাকা দেবে না ভালো কথা, কিন্তু আমাকে আটকাবে না। আমি কালকে সকালেই চলে যাব। দিন বেশি নেই আর। উৎসবের আয়োজন এখন থেকেই শুরু করতে হবে। তা করা যাবে, কিন্তু রায়মশাই তো এখনো এলেন না, তাকে ছাড়া অনুষ্ঠান কিভাবে করব? সেটাই ভাবছি। ইনি তো এই অনুষ্ঠানের খরচ দিতেন, তাকে ছাড়া তো কিছু হবে না। বলছিলাম কি কথা, প্রতি বছর তো তিনিই আমাদের নেমন্তন্ন করে খাওয়াতেন। এবছর না হয় আমরা নিজেদের টাকায় অনুষ্ঠান সম্পন্ন করি। তা ভালো বলেছ, এতদিন পুকুরের জল পেয়ে আমাদের জমিগুলো উর্বর হয়েছে, তাতে দ্বিগুণ ফসল ফলছে। আমরা ইচ্ছে করলেই অনুষ্ঠানের টাকা জোগাড় করতে পারবো। তাহলে সবাইকে চাঁদা ধরে টাকা সংগ্রহ করতে হবে। আমরা যার যার ঘর থেকে চাল ডাল আর টাকা দেব। তাহলে সবাই 5 কেজি চাল, 1 সের ডাল আর 500 টাকা করে দেবে। কালকের মধ্যে সব সংগ্রহ করতে হবে। ঠিক আছে, আমি নিজ দায়িত্বে সংগ্রহ করব। কিন্তু রায়মশাইয়ের তো কোনো সংবাদ পেলাম না, তিনি কি আসবেন না? আমি চলে এসেছি বিমল, তা তোমাদের কাজ কদ্দূর? আসুন আসুন চৌধুরী মশাই, আমরা কাজ গুছিয়ে নিয়েছি। তা আপনার এত দেরি হলো কেন আসতে? পারিবারিক ঝামেলার কারণে আমি আসতে পারিনি, এবার একেবারে চলে এসেছি। তো টাকা করি কিভাবে জোগাড় করছো? এবছর আমি আয়োজনটা করতে পারবো না, বুঝলে? সে নিয়ে ভাববেন না, আমরা নিজেরা কিছু দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করব, সেজন্য চাঁদাও ধার্য করা হয়েছে।
বেশ বেশ, তাহলে কাজটা শুরু করে দাও, আমি আছি তোমাদের সাথে। ওগো, তুমি কিছু খাবে না? সেই সকালে উঠেছো, এখনো কিছু মুখে দাওনি। আমার খিদে নেই ইন্দু, তুমি খেয়ে নাও। কিছু কি হয়েছে তোমার? কি নিয়ে চিন্তা করছো? না, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো? বাবার কথা ভাবছিলাম, তিনি এত কষ্ট করে আমাকে বড় করেছেন, আজকে আজকে তাকে খালি হাতে বিদায় দিতে হলো। আমার তখন থেকে খুব খারাপ লাগছে। তোমারও খারাপ লাগে? বাহ, এটা আজকে জানলাম, বুঝলে। ওগো, আমাকে তুমি এতটা পাষাণ ভেবো না। হয়তো ভুল করে তোমাকে কুপরামর্শ দিয়েছি, কিন্তু বাবা তো আমাদের বট গাছের মতো। তিনি রাগ করে চলে যাওয়ায় আমার খুব খারাপ লাগছে। মনে হচ্ছে আজকে আমাদের অভিভাবক হারিয়েছি। আমার যে কি ভূতে পেয়েছিল তখন, কেন তোমার কথা শুনতে গেলাম, তাহলে বাবাকে এই কষ্টটা দিতাম না। ওগো, চলো আমরা গ্রামে যাই। বাবা সেখানেই আছে, তার কাছে গিয়ে ক্ষমা চাই। যাবে তুমি? তোমার না গায়ের কোনো কিছু ভালো লাগে না? যাবো আমি, বাবার জন্য যেতেই হবে। বেশ, তবে গোছগাছ করো, আমরা আজকেই রওনা দেব। শোনো হরিমতি, তুমি আজকে খাসন করবে, আর বছরে গিন্নিমা করতো, সে দায়িত্ব এবার তোমাকে নিতে হবে। আমি কি এ কাজ করতে পারবো? গিন্নি কত সুন্দর করে পরিবেশন করতেন, আমি তা পারবো না। তোমাকে পারতেই হবে বৌমা, তুমি ছাড়া তো তেমন কেউ নেই। বেশ, তবে বসে পড়ুন, আমি সবাইকে খাবার দিচ্ছি। ও কুবের, কলা পাতাগুলো দাও তো। আহা, আজকে রায়গিন্নির কথা খুব মনে পড়ছে। আজকে তিনি বেঁচে থাকলে কতই না খুশি হতেন। ও কথা মনে করো না কুবের, ওর কথা মনে পড়লেই বুকটা হু হু করে ওঠে। আপনার পুত্রবধূ আসলেও পারতো, শাশুড়ির দায়িত্বটা ছেলেদের বউদের নিতে হয়, তাই না? ওদের কথা বাদ দাও বিমল, ওই ছেলের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ওই তো আপনার ছেলে আসছে। বাবা, আমরা চলে এসেছি। তোরা এসেছিস? হ্যাঁ বাবা, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনার সাথে খুব অন্যায় করেছি। হ্যাঁ বাবা, আমরা সব আয়োজনের টাকা নিয়ে এসেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা। বেশ, তোমরা যখন তোমাদের ভুল বুঝতে পেরেছো, আমি তোমাদের ক্ষমা করেছি। তোমাদের টাকা আর লাগবে না, অনুষ্ঠানের খরচ গ্রামের মানুষ দিয়েছে। হ্যাঁ খোকা, তোমরা হলে আমাদের অতিথি, আমাদের সাথে মাছ পুকুরে ভোজনে নিমন্ত্রণ করছি। নিশ্চয়ই, আজকে আপনাদের সাথে কলা পাতায় ভোজন করব। তাহলে সবাই বসে পড়ো, খেতে খেতে আজকে। কি দরকার ছিল বাইরে ঘোরাঘুরি করার? একটা চাকরি খুঁজতে গিয়েছিলাম, সংসারে যা টানাপোড়েন চলছে। ও হ্যাঁ, তুমি তো বলেছিলে চাকরি খুঁজবে, তো বলো, চাকরি পেলে কোথাও? না গো, পাইনি। সে কি, তুমি তো ভালোই পড়াশোনা করেছো, তাও কোথাও চাকরি হচ্ছে না, এই আবার কেমন কথা? চাকরি তো হয়েছে তো, তবে চাকরি আটকে হয়েছে আমার। আটকে রাখা হয়েছে মানে? কে আটকে রেখেছে? আজকে 5-6 জায়গায় গেলাম, কিন্তু নাম আর পরিচিতি শুনিয়ে সবাই দপ্তর থেকে বের করে দেয়। পরে জানতে পারলাম ওই খগেন সব দপ্তরে বলে দিয়েছে যেন আমাকে চাকরি না দেওয়া হয়। ওর এত বড় সাহস হয় কি করে? হয়তো তোমার বাবাই বলেছেন ওকে এমনটা করতে। অনেক হয়েছে, এতদিন সব মুখ বুজে সহ্য করেছি, আর না। আমি বাবার কাছে আজই যাব, গিয়ে সামনাসামনি তাকে জিজ্ঞেস করব সবকিছু। আরে থাক না, ছাড়ো, শুধু শুধু অশান্তি বাড়িয়ে লাভ নেই। প্রতিদিন তো অশান্তি হচ্ছেই, আজ এর একটা শেষ আমি দেখেই ছাড়বো। আর তুমিও যাবে আমার সঙ্গে, চলো। এক্ষুনি? হ্যাঁ চলো। কোন সাহসে আর কার অনুমতি নিয়ে তোমরা আমার বাড়ির চৌকাঠ পার করেছো? আসলে দাঁড়াও, আমায় বলতে দাও। আমাদের কোনো ইচ্ছে ছিল না এখানে আসার, কিন্তু তোমার কৃতকর্মের জন্য বাধ্য হয়েছি এখানে আসতে। বিয়ে হয়ে গিয়েছে বলে ভুলে যেও না, আমি তোমার বাবা, আর তুমি আমার সাথে এতটা অসম্মান দিয়ে কথা বলতে পারো না নীলিমা। ও তাই? আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি আমার বাবা। দিনের পর দিন যা করছেন তাতে মনেই হয়নি আপনি আমার বাবা। এভাবে অসম্মান দিয়ে বাবু বাবুতে এসেছেন, আসুন বাবু। বেশিক্ষণ সময় নষ্ট করব না, শুধু একটা কথা, মানে দরকারি কথা আছে, সেটা বলে দিয়েই আমি চলে যাব।
হয়তো আমি জানি আপনি কি বলতে চান বাবু, তাও আপনি বলুন। আজকে থেকে কয়েক বছর আগে তোমার বাবা আমার থেকে চড়া সুদে 1,00,000 টাকা ধার নিয়েছিল। আজকে এত বছর পর ওটা আমি ফেরত পাইনি। ধার? বাবু, হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। আমার বাবা কখনো কারোর কাছ থেকে ধার নেননি, আর নিলেও তিনি মৃত্যুশয্যায় অবশ্যই আমাকে বলে যেতেন। এই বেটা, দেব টেনে কানের নিচে একটা চর। বাবুর ভুল হবে? তুই জানিস না কার সঙ্গে কথা বলছিস? কিন্তু আমার বাবা তো ওসব বাজে কথার আমার সময় নেই। তোমার বাবার কাছে আমার টাকা পাওনা আছে, এই কাগজে লেখা আছে সব। তোমার বাবার টিপসইও আছে। কিন্তু বাবা। এই নিয়ে সুদ সহ মোট 3,48,596 টাকা পাওনা হয়েছে। 3 লক্ষ? আগামী 4 দিনের মধ্যে ওই টাকা আমাকে বুঝিয়ে দিতে হবে, নয়তো আইনগতভাবে তোমার বাড়ি এবং জমি চুক্তি অনুযায়ী আমার দখলে চলে আসবে। বাবু, এত টাকা আমি পাবো কোথায়? আর এই বাড়ি আর জমি আমার শেষ সম্বল। 4 দিন সময়, কিভাবে কি করবে তোমার ব্যাপার। এরপর যা হবে সেটা আমার ইচ্ছায় হবে। চলি। আমি বুঝতে পারছি না আমি কি করব। কেঁদো না, কোনো না কোনো উপায় ঠিক বের হবে। আমার মন বলছে তোমার বাবা মিথ্যে বলছেন। আমার বাবা কখনো কারোর কাছ থেকে সুদ নেননি। কিন্তু বাবা এমন কেন করবেন? এই যে জমি দুখানা দেখছো, এগুলো আমার বাবা নিজের কষ্টের টাকায় কিনেছেন, কারোর কাছ থেকে ধার নিয়ে নয়। বাবা কি তাহলে আমাদের ব্যাপারে জানতে পেরে গেছেন? হতেই পারে, হয়তো সেই রাগে তিনি তার ক্ষোভ থেকেই আমার সাথে এমন করছেন। কিন্তু বাবা তো খুব ভালো মানুষ, তিনি ইচ্ছে করে প্রতিশোধ নিতে এমনটা করবেন আমার ভাবতেই অদ্ভুত লাগছে। আমার কাছে 1,000 টাকা নেই গো। আমি 3.5 লক্ষ টাকা কিভাবে জোগাড় করব, তাও 4 দিনে? আমি সর্বশান্ত হয়ে যাব গো। তুমি কেঁদো না। আর বাবা যদি প্রতিশোধ নেবার জন্যও এমনটা করে থাকে, তবে আমি প্রতিজ্ঞা করছি, তুমি সর্বশান্ত হয়ে গেলেও আমি তোমাকেই বিয়ে করব। আরে রতনদা! খগেন, কেমন আছো? আছি ভালোই, তুমি বলো। এই ভালোই আছি। হ্যাঁ হ্যাঁ, তা ভালো তো থাকবেই। শুনলাম নতুন জমি কিনেছো। ওই নিজের থাকবার জন্য একটা বাড়ি করব বলে ছোট একটা জমি কিনলাম আর কি। তো বাড়ির কাজ শুরু করেছো? হ্যাঁ, শুরু করেছি, কয়েক মাস সময় লাগবে। ভালোই হলো আজকে দেখা হয়ে গেল। তোমার সঙ্গে একটা কথা ছিল, বলতে পারো? একটা প্রস্তাব আছে তোমার জন্য। প্রস্তাব? কেমন প্রস্তাব? জমিটা কিনলে বাড়ির কাজ ধরেছো, বলছি মোট কত টাকা খরচ হলো? সে বেশি নয়, ছাড়ো না। হ্যাঁ বলোই না একবার। ওই তো জমি 2 লক্ষ টাকা, আর বাড়ি করতে আরো 2 লক্ষ টাকার মতো লাগবে। বেশ বেশ, ভালো ভালো। তা বলছি যে যখন বাড়ির কাজ শেষ হয়ে যাবে, আমি তোমাকে 5 লক্ষ টাকা দেব। বাড়ি সহ জমিটা আমাকে দিয়ে দাও না। কি বলছো কি এসব? এমন কিছু হবে না। তোমার মতলব আমি ভালো করে জানি। আমি আমার জমি বিক্রি করব না, আর তোমার কাছে এসব একদমই না, যত সব। আজকের এই অপমান আমিও মনে রাখবো রতন, এর মুখ আমাকে দিতে হবে। সর্বনাশ! এ কি অলক্ষণে কাণ্ড হয়ে গেল! ছি 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 বাবু, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। চুপ করবে তুমি? নীলিমা, এসব কি? কি হলো বাবা, চমকে গেলে কেন? তোমার লজ্জা হলো না একবার? তুমি আমার মেয়ে হয়ে এই চামার বংশে! ছি 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 ছি! তুমি কি ভেবেছিলে পাপনকে পথের ভিখিরি বানিয়ে দিলে আমি ওর থেকে দূরে চলে যাব? সর্বশান্ত করতে চেয়েছিলে তো, তাই আমিও সেটাই করলাম যেটা তুমি চাওনি। আপনার বাবা যা করেছেন আপনার ভালোর জন্যই তো করেছেন। আমি তোমার সঙ্গে কথা বলছি না খগেন, তুমি তাই মাথা ঘামিও না। তোকে আমার নিজের মেয়ে বলতে ঘেন্না হচ্ছে। এই চামার ভিখিরির জন্য তুই আমার এত বড় অসম্মান করলি, আমার মুখে চুনকালি দিলি। আমরা এমন কিছুই করতে চাইনি বাবা, তুমি পাপনের সঙ্গে যা করেছো, এরপর আমি বাধ্য হয়েছি এমনটা করতে। বেরিয়ে যাও, বেরিয়ে যা বাড়ি থেকে। আজ থেকে আমার কোনো মেয়ে নেই। বেরিয়ে যা বাড়ি থেকে। বুঝলে মা, আজকে বাজারে খগেনের সঙ্গে দেখা হয়েছিল। কোন
যে অবিনাশ বাবুর সাথে যে ঘুরে বেড়ায় সে? হ্যাঁ, ও তো একটা বাজে লোক। তোর সাথে কিভাবে ওর দেখা হলো? ওই যে সকালবেলায় বাজারে গিয়েছিলাম সেখানেই দেখা। কি বললো সে? ওর এখন নজর আমাদের জমি আর বাড়ির দিকে। কেন, কিছু বলেছে তোকে? আমাকে জিজ্ঞেস করলো জমি কত দিয়ে নিলাম, বাড়ি বানাতে কত টাকা লাগবে, আমি সব বললাম। তারপর তোর কি হলো? জানি না গো, আমাকে বলে কিনা 5 লক্ষ টাকা দেবে, ওকে যেন জায়গা আর জমি বাড়ি সহ বিক্রি করে দিই। তুই কি বললি? তুই কি রাজি হয়েছিস নাকি আবার? না মা, এত কষ্ট করে জমি কিনলাম, বাড়ি বানাচ্ছি, এসব কি ওকে বিক্রি করবার জন্য নাকি? আমি তো বলে দিয়েছি আমি বিক্রি করব না। খুব ভালো কাজ করেছিস। ও একটা বাজে লোক। তবে একটু সাবধানে থাকিস বাবা। অবিনাশ বাবুর লোক তো, জানিসই তো। তুমি চিন্তা করো না মা, আমি সতর্ক থাকবো, ওকে কোনো সুযোগ আমি দেব না। তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না? না না, কষ্ট হবে কেন? তুমি না বললেও আমি ঠিক বুঝতে পারি। হ্যাঁ, কোথায় ইচ্ছে ছিল নিজের জমিতে ঘর বানিয়ে সেখানে রাখবো। থাক না, আগের কথা তুলে কেন শুধু শুধু কষ্ট পাচ্ছ? আমার কোনো অসুবিধে হচ্ছে না। আমার মন কেমন যেন মানে অস্থির লাগছে। আমার মনে হচ্ছে তোমার থেমে যাবেন না। সে জানি না, তবে আমার সন্দেহটা খগেনের ওপর। বাবা এতটাও নির্মম হতে পারেন না যে কারো শেষ সম্বল কেড়ে নেবেন। কেন যে তোমার বাবা এসব বাজে লোকের সাথে ওঠা বসা করে? ভবিষ্যতে যদি বাবা আবার আমাদের কোনো ক্ষতি করতে আসে, আমাদের ভেঙে পড়লে হবে না, লড়াই করতে হবে নিজের মতো করে। ঠিক বলেছ, আমাদের প্রস্তুত থাকতে হবে, আর খুব তাড়াতাড়ি একটা চাকরি খুঁজে নিতে হবে আমাকে। কতদিন এভাবে ভিখিরির মতো থাকবো? হ্যাঁ, তাই করো। বাবু, আজকে কদিন হলো আপনি মন খারাপ করে বসে আছেন, ঠিক মতো খাবার পর্যন্ত খাননি। এইভাবে যে অসুস্থ হয়ে পড়বেন। অসুস্থ হলে হই, মরে যাই তাতে কিছু যায় আসে না। আমি বাবা হিসেবে ব্যর্থ খগেন। এসব আপনি কি বলছেন বাবু? আপনি অতুলনীয়, বাবা হিসেবেও অতুলনীয়। কি আর লাভ বলো, পাপনের ওই জমি কেড়ে নিয়ে শেষমেশ আমার মেয়ের ওর সঙ্গেই তো বিয়ে হলো। গ্রামে সবার মুখে মুখে রটে গেছে নীলিমা এবং পাপনের বিয়ের খবর। এই অপমানের চেয়ে আমার মরে যাওয়াটাই সহজ মনে হয়। লোকে কত আজে বাজে কথা বলছে। যাওয়ার হয়ে গেছে, এসব নিয়ে আর ভাববেন না বাবু। পাপনের ওই জমি দুটো কাউকে বিক্রি করে দেব। বাবু, যদি কিছু মনে না করেন তো আমাকেই না হয় ওই ওই জমি দুটো দিয়ে দিন। তুমি নিয়ে কি করবে? ছেলেটা তো বড় হচ্ছে, ওর ভবিষ্যতের জন্য না হয় রেখে দিলাম, পরে ওকে সঠিক সময় দেব। ঠিক আছে, বেশ, আমার তো কোনো কাজে আসবে না ওই জমি। তুমি তোমার ছেলের জন্য ওই জমি নিয়ে নিও। ধন্যবাদ বাবু, অনেক ধন্যবাদ। নমস্কার। এ কি তুমি? তুমি এখানে কি করছো? কেন, তুমি এই জমি কিনেছো বলে কি অন্য কারোর এখানে আসা বারণ? কারোর আশা বারণ নয়, কেউ যদি কুমতলব করে আসতে চায় তবে এখানে তার ত্রিসীমানায় পা রাখা বারণ। আর রেগে যাচ্ছ কেন? আরে সেদিন বাজারে তুমি কিভাবে চিৎকার করে কথা বললে, তাও আমি হাসি মুখে তোমার সামনে এসে আজকে দাঁড়িয়েছি। কেননা তুমি লজ্জাহীন, তোমার মধ্যে সামান্যতম লজ্জা নেই। তা তুমি আমাকে যা ইচ্ছে বলতে পারো, কিন্তু আজকে থেকে আরেকটা প্রস্তাব নিয়ে এসেছি। তোমার কোনো প্রস্তাব আমি শুনতে চাই না, চলে যাও এখান থেকে। হ্যাঁ রে, শোনো, আমি ভেবে দেখলাম 5 লক্ষ টাকা খুবই কম, তাই আমি তোমাকে 8 লক্ষ টাকা দেব। তুমি এই জমি বাড়ি সমেত আমাকে লিখে দাও। শেষবার আমি বলে দিচ্ছি তোমাকে, তোমাকে আমি জমি আর বাড়ি বিক্রি করব না। আর একবার যদি তুমি জমি বাড়ি বেচবার কথা বলো আমাকে, তাহলে আমি বাবুকে বিচার দেব বলে দিলাম। ঠিক আছে, ভালোভাবে বললাম, শুনলে না তো? তোমাকে আমি ডেকে নেব। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, গরিব বলে আমার দুর্বল ভেবো না। আমিও দেখবো তুমি কি করতে পারো। কি হলো, কোথায় ছিলে? আর তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? একটু জল নিয়ে এসো আমার জন্য।
এই যে জল নাও। চেহারাটার কি অবস্থা হয়েছে! এই রোদের মধ্যে কি দরকার ছিল বাইরে ঘোরাঘুরি করা? একটা চাকরি খুঁজতে গিয়েছিলাম, সংসারে যা টানাপোড়েন চলছে। ও হ্যাঁ, তুমি তো বলেছিলে চাকরি খুঁজবে। তো বলো, চাকরি পেলে কোথাও? না গো, পাইনি। সে কি, তুমি তো ভালোই পড়াশোনা করেছো, তাও কোথাও চাকরি হচ্ছে না? এ আবার কেমন কথা? চাকরি তো হয়েছে, তো তবে চাকরি আটকে রাখা হয়েছে আমার। আটকে রাখা হয়েছে মানে? কে আটকে রেখেছে? আজকে ৫-৬ জায়গায় গেলাম, কিন্তু নাম আর পরিচিতি শুনেই সবাই দপ্তর থেকে বের করে দেয়। পরে জানতে পারলাম ওই খগেন সব দপ্তরে বলে দিয়েছে যেন আমাকে চাকরি না দেওয়া হয়। ওর এত বড় সাহস হয় কি করে? হয়তো তোমার বাবাই বলেছেন ওকে এমনটা করতে। অনেক হয়েছে, এতদিন সব মুখ বুজে সহ্য করেছি, আর না। আমি বাবার কাছে আজই যাব, গিয়ে সামনাসামনি তাকে জিজ্ঞেস করব সবকিছু। আরে থাক না, ছাড়ো, শুধু শুধু অশান্তি বাড়িয়ে লাভ নেই। প্রতিদিন তো অশান্তি হচ্ছেই, আজ এর একটা শেষ আমি দেখেই ছাড়বো। আর তুমিও যাবে আমার সঙ্গে, চলো। এক্ষুনি? হ্যাঁ, চলো। কোন সাহসে আর কার অনুমতি নিয়ে তোমরা আমার বাড়ির চৌকাঠ পার করেছো? আসলে দাঁড়াও, আমায় বলতে দাও। আমাদের কোনো ইচ্ছে ছিল না এখানে আসার, কিন্তু তোমার কৃতকর্মের জন্য বাধ্য হয়েছে এখানে আসতে। বিয়ে হয়ে গিয়েছে বলে ভুলে যেও না, আমি তোমার বাবা। আর তুমি আমার সাথে এতটা অসম্মান দিয়ে কথা বলতে পারো না নীলিমা। ও তাই? আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি আমার বাবা। দিনের পর দিন যা করছেন তাতে মনেই হয়নি আপনি আমার বাবা। এভাবে অসম্মান দিয়ে বাবুর সঙ্গে কথা বলবে না নীলিমামা। আমি প্রথম এবং শেষবার বলছি, আমাদের বাবা এবং মেয়ের মধ্যে তুমি কথা বলতে আসবে না খগেন। কি কি এমন করেছি আমি যে তোমাদের এতটা অপছন্দের হয়ে গেছি? তুমি পাপনের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছো বাবা, কিন্তু তখনও আমরা চুপ ছিলাম। এখন তুমি ওর চাকরিটাও আটকে দিলে। চাকরি? চাকরি আটকে দিয়েছি মানে? বুঝেও না বোঝার ভান করছো তাই না বাবা? কেন? তুমি তো খগেনকে দিয়ে সব দপ্তরে বলেছো যেন পাপনকে কোনো চাকরি দেয়া না হয়। আমি? এসব ওরা কি বলছে খগেন? আমি কখন? ওই বাবু, আসলে আর কি মানে ভেবেছিলাম যদি সব জায়গায় বলে বন্ধ করে দিই, আপনার পায়ে এসে পড়া ছাড়া তো কোনো উপায় থাকবে না। আমি জানি আমি জমি দখল করে অন্যায় করেছি, কিন্তু আমি এতটাই নিকৃষ্ট হতে পারবো না যে কারোর উপার্জনের রাস্তা বন্ধ করব। আর পাপনের ওই জমি আমি খগেনকে দিয়ে দিয়েছি, মানে আর কি। পাপনের জমি দখল করে তুমি খগেনকে কেন দিলে? ও বলল ওর ছেলের জন্য জমি কিনতে তাই। শুধু তাই নয় বাবু, আমার কষ্টের টাকায় কেনা জমি আর বাড়ি জোর করে কিনে নেবার জন্য খগেন আমার পেছনে পড়ে হুমকি দেয়। এর বিচার চাইতেই আজকে এখানে আসা। খগেনই তো আমার মনে ভয় পোষণ করে, এই বলে যে পাপনের সঙ্গে আমার মেয়ের বিয়ে হলেও আমার সম্পত্তির ভাগ চাইবে। সবশেষে এটাই প্রমাণ হয় যে শুরু থেকে শুধুমাত্র জমির লোভে খগেন সবার মধ্যে দূরত্ব সৃষ্টি করে বাবা। ও একজন অত্যন্ত লোভী। এত বড় প্রতারণা! লোভের কারণে আমার আর আমার মেয়ের মধ্যে তুমি অশান্তির জন্ম দিলে। বাবু, আমি তো শুধু আপনার মানে ব্যাস, আজকের পর থেকে তোমাকে আমি আমার বাড়ি থেকে দূর করে দিলাম। এই গ্রামের ত্রিসীমানায় আমি দেখতে চাই না তোমাকে। তুমি আজকে রাত্রের মধ্যেই গ্রাম ছেড়ে চলে যাবে। আমি কোথায় যাব বাবু, কি করব? সে আমি জানি না, আজকে রাতের মধ্যেই তুমি গ্রাম ছাড়বে। মা নীলিমা, পাপন, তোমরা আমাকে ক্ষমা করো। আমি এই খগেনের পাল্লায় পড়ে তোমাদের কষ্ট দিয়েছি। এখন থেকে তোমরা আমার সাথে এখানেই থাকবে। এসো, আবার বুকে এসো বাবা। আয় মা নীলিমা, আয়। আহ এই দিন দুপুরে মশাগুলো যে উৎপাত শুরু করেছে, এদিকে গরমের জন্য ঘরে থাকা যাচ্ছে না। গিন্নি, ও গিন্নি, এক গ্লাস জল নিয়ে এসো তো। আসছি আসছি, এক্ষুনি আসছি, তুমি বাইরে গিয়ে বসো। আরে বাইরে কোথাও বসা জায়গা আছে নাকি? এক ফোঁটা বাতাস নেই, তার উপরে চারিপাশে রোদের উত্তাপ, ভাল লাগে না। এই নাও তোমার জল।
সে কি গিন্নি, এত গ্লাসটা কি পরিপূর্ণ করে আনতে পারলে না? এটা তো আমার গলা অবধি পৌঁছাও। ঘরে জল থাকলে তো আনবো, পথ ঘাট মাঠ সবকিছু শুকিয়ে আছে, এক ফোঁটা জল নেই কোথাও। বাড়ির পেছনের পুকুরটাতে তো কিছু জল ছিল, সেখান থেকে নিয়ে আসতে পারতে। সেই জন্যই তো বলছি একটা বড় পুকুর কাটতে। এই গ্রীষ্মকাল আসলে তো জলের অভাব হয়, বড় পুকুর থাকলে তো আর সেটা হবে না। পুকুর যে কাটাবো, লোক বল পাবো কোথায়? তাছাড়া সেজন্য টাকার দরকার, মানুষ তো এমনি পুকুর খনন করে দিয়ে যাবে না। তোমার তো অনেক জমি, সেখান থেকে কিছুটা বিক্রি করে হলেও খনন করো, এভাবে আর পারা যাচ্ছে না। দেখি কি করা যায়, কোনো একটা উপায় বের করতে হবে তো। গিন্নি, আরে ও গিন্নি। সে কি, কে বলি না গেলে? এত তাড়াতাড়ি জমি চাষ করা হয়েও গেল? আর জমি চাষ গো, জলের অভাবে মাটি শুকনো হয়ে আছে, নাঙল দিয়ে চষাই যাচ্ছে না। সে কি কথা, চাষ করা না গেলে ফসল ফলবে কি করে?